ওয়েস্ট না করি, লেটস মুভ অন। তো ওকে, নোটটা কই? ওকে, আচ্ছা। সো আপনাদেরকে তো আমি ইসের মধ্যে লাস্ট ক্লাসে বলছিলাম, বলেন তো ভোল্টেজ রেগুলেটর কি? যেটা দিয়ে স্যার আমরা রেজিস্ট্যান্স কি আসছে? হ্যাঁ ঠিক আছে, আমি আরো একটু প্রফেশনালি মানে আই হাই ডাক দিচ্ছি, একটা চলে আসতেছে, দুইটা। সো ওমা, এগুলি কি আসতেছে বারবার? এই ওয়াকম আমি ইউজ করতে চাই না, এই কারণে এক্সপেনের ট্যাবগুলি বেটার। কুইজ নেবেন স্যার? না, কুইজের পারমিশন না, এখন ডিপার্টমেন্ট দেয়নি স্যার। দিলে নিতাম। এখন কুইজের অ্যাসাইনমেন্ট দিব আরো দুইটা। কুইজের মার্ক? আচ্ছা, হ্যাঁ কুইজের মার্ক স্যার? ওটা আমি অ্যাডজাস্ট করে দিব, সমস্যা নিয়েন, মানে প্যারা নিয়েন না স্যার। আমাদের কি একবারে ফাইনাল পরীক্ষা হবে নাকি ক্লাস হবে তার আগে? অফলাইন আর কি। অফলাইনে ডোন্ট হোল্ড ইউর হোপস আপ হাই, ক্লাস না হওয়ার চান্সেস বেশি। ওকে স্যার, ফাইনাল কি স্যার মিডের মতো অনলাইন নাকি অফলাইন হবে? মিডের মতন অনলাইন, আনলেস ইউ আর ডুইং লাইক ওই যে 4টা আলটিমেট কোর্স অফ সিএসসি। আচ্ছা দেখেন, সো এইটা 4টা কোর্স যদি না থাকে কারোর, আই ডোন্ট থিংক সো। ওই 4টা না থাকলে আর ম্যাথের কোনো কোর্স আছে? ওই 4টা যাদের নাই তাদের ইউজুয়ালি ম্যাথের কোর্সও থাকে না। সো ঢাকা যাওয়ার মানে ইস্যুটা আসা ম্যাথ 215 আছে। আচ্ছা, আপনি আমার একটা ডিএম করেন, আমি আমার পুরনো ডিপার্টমেন্টে একটা নক দিয়া জানতে খোঁজ দিব না যে ম্যাথ স্যার অফলাইনে হবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ম্যাথ অফলাইন করার কথা, কারণ ম্যাথের ফ্যাকাল্টি যারা আছেন তারা অনলাইনে কখনো ম্যাথ এক্সাম নিতে পারবেন কি না, আই হাইলি ডাউট দ্যাট। যাই হোক, ওটা নিয়ে আমরা ক্লাসের পর কথা বলি। আচ্ছা, আপাতত আজকে এদিকে দেখেন। সো দিস ইজ বেসিক্যালি হ্যাঁ স্যার সরি, আমি শুনি নাই, আমাদের কি অনলাইনে হবে না অফলাইনে হবে? ফাইনাল অনলাইন। ওকে স্যার। সো বেসিক্যালি আচ্ছা, যে একজন রেকর্ড করবেন উনি এখান থেকে রেকর্ড করা স্টার্ট করেন। সো বেসিক্যালি দিস ইজ দ্য সেটআপ অফ আ রেগুলার সার্কিট, যেখানে হচ্ছে কি আমার একটা সোর্স থাকে, একটা এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি হচ্ছে কি ইনপুট রেজিস্ট্যান্স অর কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স অর হোয়াটএভার, আর এইটা হচ্ছে কি দিস পার্ট ইজ মাই লোড। ঠিক আছে, এখন এই যে নোডটা দেখতেছেন না, এইখানে একটা অবভিয়াসলি देयर इज এ নোড হিয়ার, রাইট? আর এটা তো গ্রাউন্ড নোড, এটা তো জানা কথা। তো আমাদের বাসায় যত অ্যাপ্লায়েন্সেস আছে, অ্যাপ্লায়েন্স গুলি কিন্তু বেসিক্যালি এই পার্টটুকু হচ্ছে গিয়া ইনসাইড দা ওয়াল, আর এই পার্টটুকু হচ্ছে গিয়া আউটসাইড দা বা ওয়ালের মধ্যে যেটা থাকে। সো এটা ভি আউটপুট। ঠিক আছে, যদি ব্যাপারটা আমরা এই অ্যানালজিতে চিন্তা করি, এখন দেখেন এই জায়গার এই পার্টিকুলার ধরেন এটা হচ্ছে গিয়া 5, এটাও 5, এটা 10, ভিআই 10।
তাহলে 5 5 10 হলে আমার ভি আউটে কত আসে আমার এই জায়গায় 5 ভোল্ট, রাইট? একটু সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, সো যদি এইটা হয়, এখন দেখেন আমাদের ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে গিয়া এই যে আউটপুটের যে ভি আউটপুটটা আছে না এই জায়গায় যে 5 ভোল্ট, ধরেন আমার ফিক্স করা লাগবে 5 ভোল্টে, সো ইটস গোইং টু ট্রাই এন্ড মেইনটেইন দ্যাট 5 ভোল্ট ইন দিস ভি আউটপুট নোড নো ম্যাটার হোয়াট অ্যাজ ইন এইখানের এই যে ভি আউটপুটের 5 এটা চেঞ্জ হইতে পারে কয় ভাবে, given that আর এস ফিক্সড, তাহলে আমরা এই ভি আউটপুটের 5 ভোল্ট চেঞ্জ হতে পারে দুই ভাবে। এক হচ্ছে গিয়ে ভিআই চেঞ্জ করতেছি, অথবা ভি আর এল চেঞ্জ, মানে আমি আর এল চেঞ্জ করতেছি, রাইট? এখন যদি আর এল 5 না হয়, আর এল যদি 4 হইতো তাহলে তো ভি আউটপুট চেঞ্জ হইতো। আবার ভি ইনপুট যদি 10 না হয়ে ভি ইনপুট যদি 11 12 13 বা 8 9 হইতো, বা স্লাইট ফ্ল্যাকচুয়েশন আসতো, তাইলেই তো আমার ভি আউটপুটটা চেঞ্জ হয়ে যেত না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, সো একটু রেসপন্স করেন কারণ জিনিসটা একটু ক্রিটিক্যাল। তো সো ভি আউটপুট যদি চেঞ্জ হয়ে যেত, দ্যাট উড হ্যাভ ক্রিয়েটেড সাম প্রবলেমস। মনে করেন আপনাদের বাসায় একটা পাওয়ার সকেট আছে, যেই সকেটে আপনি এখন লাগাইলেন মোবাইল চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে? মোবাইলের চার্জারের যে রেজিস্ট্যান্স বা মোবাইলে চার্জ দেওয়ার জন্য যে ক্যাপাসিটি, ও ধরেন আপনারা রেট করে দিয়েছে যে ভি আউটপুটে 5 ভোল্টে ও চার্জ হবে, ঠিক আছে? এখন একটু পরে আপনি খুলে ফেলাইলেন, আপনার বোন বা আন্টি এসে ওই জায়গায় হেয়ার ড্রায়ার লাগাইলো বা হেয়ার স্ট্রেটনার, বা আঙ্কেল এসে ধরেন দাড়ি ট্রিমার লাগাইলো একটা ওই পাওয়ার আউটলেটে। তো ওই ট্রিমারের বা একটা হেয়ার ড্রায়ারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি কখনো আমার মোবাইলের রেজিস্ট্যান্সের সমান হবে বা ওইভাবে ডিজাইন করা সম্ভব না, কারণ ম্যাটেরিয়াল গুলি ডিফারেন্ট, কম্পোনেন্টস গুলি ডিফারেন্ট। সো আর এলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমার আর এল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যদি ভি আউটপুট চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা, কারণ আমার যে অ্যাপ্লায়েন্সেস গুলি ওগুলি তো ডিজাইন করা ওরা যেন 220 ভোল্টে অপারেট করতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি ও 220 ভোল্টটাকে ও এসি থেকে ডিসি তে কনভার্ট করে নিবে, বাট ওই কনভার্সনের কাজটা তো ও ভিতরে করতেছে। বাট ওর যে একদম দুইটা পোর্ট আছে, ওই দুইটা পোর্ট কি চাচ্ছে আমার কাছে অলওয়েজ 220 ভোল্ট চাচ্ছে না। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন মানে কি, যে আমার আউটপুটের রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স, আরো প্রপার ওয়ার্ডিং ইউজ করলে লোড রেজিস্ট্যান্স যতই হোক না কেন, আমি আউটপুটে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ শো করব, ঠিক আছে? এইটুক পর্যন্ত বোঝা গেছে? দিস ইজ হোয়াট ভোল্টেজ রেগুলেশন ইজ, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এখন আপনারা বলতে পারেন একটা খুবই বেসিক কোশ্চেন আসে যে স্যার ভোল্টেজ রেগুলেশন করার জন্য আপনি তো জেনার ডায়োডের কথা বলছেন, বাট আমি যদি এই জায়গায় একটা নর্মাল ডায়োড এইভাবে দিয়ে দিতাম তাহলেও তো হতো, রাইট? কিন্তু নর্মাল ডায়োডের হিসাব দেখেন, নর্মাল ডায়োড কি, এটা যদি মানে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে আমি রিপ্লেস করি তাহলে এটা মাত্র 0.7 ভোল্ট। তার মানে কি আমার লোডের অ্যাক্রসে অলওয়েজ 0.7 ভোল্ট থাকবে। এখান থেকে দুইটা প্রবলেম অ্যারাইজ করে। 0.7 ভোল্টেজের অ্যাক্রসে যদি আরএল থাকে, ধরেন আপনার আরএল এর ভ্যালু অনেক বেশি, সো ভি ইজ ইকুয়াল টু আইআর, রাইট? সো আপনার ভি তো মাত্র 0.7 ভোল্ট, তাহলে আইআর আরএল যদি অনেক বেশি হয়, আই কি অনেক কমে যাবে না? সামটাইমস এই মানে আপনার লোডে অনেক সময় মোটর ড্রাইভ করা লাগে, ছোট ছোট মোটরগুলি ড্রাইভ করার জন্য ইউনিট হাই কারেন্ট। সো যদি আপনার আরএল বেশি হয়ে যায়, আই যদি খুব কম হয়ে যায়, আপনার মোটরটা তো ঠিক মতন ড্রাইভ হবে না। সো এটা দিয়ে কাজ করা যাচ্ছে না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কি, সামটাইমস ইট মাইট অপারেট ইন কি বলবো রিভার্স বায়াস রিজিয়ন। এখন রিভার্স বায়াস রিজিয়নে যখন অপারেট করতে যাব, একটা নর্মাল ডায়োড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি এইটা, ও এদিকে গেলে হি ইজ গোইং টু ট্রাই এন্ড রেজিস্ট। এটাকে বলা হয় পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ রেটিং অফ এ ডায়োড, যে কত ভোল্টেজ পর্যন্ত ও রিভার্স ভোল্টেজের বায়াসের ভোল্টেজটা নিতে পারবে। বাট একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে যে জিনিসটা হয় কি, ওর এই যেরকম একটা ব্রেকডাউন হয়, দিস ব্রেকডাউন ইজ কল্ড অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মানে হচ্ছে গিয়ে একটা জিনিসের যখন থার্মাল পলিউশন হয়, মানে যখন আপনি অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, কারেন্ট তো যেতে চাবে, রাইট?
বাট এট দ্যাট মোমেন্ট যেহেতু কারেন্টকে যেতে দিচ্ছে না, ইটস গোয়িং টু অ্যাক্ট লাইক মানে ইটস গোয়িং টু অ্যাক্ট অ্যাজ ইফ ইট দ্যাট ডায়োড, আইডিয়াল ডায়োড বা মনে করেন প্র্যাকটিক্যাল নর্মাল ডায়োড যেটা, এটার ভিতরে প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স থাকবে। এখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছে, ইটস গোয়িং টু জেনারেট ডিসিপেটেড পাওয়ার। ওই পাওয়ারটা কি হিসাবে জেনারেট হয়? হিট। ওই হিটের কারণে যে জিনিসটা হয় কি, ডায়োডের ভিতরের যে কি বলা হয় ইলেকট্রন বা প্রোটন বা চার্জ ক্যারিয়ার যারা আছে ওদের মাঝখানে কলিশন স্টার্ট হয়। কলিশন স্টার্ট হওয়ার কারণে একটা টাইমে গিয়ে ওই ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যায়। ম্যাটেরিয়ালটা নষ্ট হয়ে যাওয়ার পরে এটার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলতেছি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এই অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটাকে আপনি বাইরে থেকে কখনো কন্ট্রোল করতে পারবেন না। এইটা ইটস বেসিক্যালি থার্মাল প্রপার্টি। থার্মাল প্রপার্টি মানে থার্মো ইলেকট্রিক প্রপার্টি কখনো আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন না, বিকজ ইলেকট্রনের মুভমেন্ট আমরা জাস্ট একদিকে গাইড করতে পারি, বাট থার্মাল কলিশন কখনো গাইডেড হয় না। আপনার কলেজে সবাই পড়ে আসছেন না ওই যে মিন ফ্রি পাথ থিওরাম, যে একটা বাতাসের অণু আরেকটা অণুর সাথে যে ধাক্কা খায়, আর যেটাকে আমরা বলি মানে পানির ভিতরে ব্রাউনিয়ান মোশন টাইপের, এরকম থার্মাল মোশন, থার্মাল কলিশন গুলি এরকম ব্রাউনিয়ান মোশনের মতন হয়। উই ক্যান নট কন্ট্রোল অর ডিরেক্ট দিস কাইন্ড অফ কলিশনস। সো আমরা এই কারণে কখনোই নর্মাল ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি না। হোয়াট উই ইউজ ইজ জেনার ডায়োড, কারণ জেনার ডায়োডের ব্রেকডাউন রিজিয়নটা হচ্ছে গিয়ে এরকম দেখতে। এই আসবে, এই একটা লিনিয়ারিটি পার্ট আছে। এখন এই লিনিয়ার পার্টটা হচ্ছে গিয়া এই পর্যন্ত হচ্ছে গিয়ে কি ভোল্টেজ বলি আমরা এটাকে, জেনার ভোল্টেজ বা ভিজেড। আর এই পর্যন্ত যে স্লোপটা, এই স্লোপটা অ্যাকচুয়ালি জেনার ডায়োডের যে ইটা আছে, রেজিস্ট্যান্স আছে ওইটা। সো জেনার ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজের অ্যাকচুয়াল মডেল হচ্ছে গিয়ে ভিজেড প্লাস আইজেড আর জেড। বেসিক্যালি ইটস এ সিভিডি প্লাস আর মডেল, ঠিক আছে, জেনার ডায়োডের জন্য। এখন আইডিয়াল জেনার ডায়োডের ক্ষেত্রে বা ইন এন আইডিয়াল ওয়ার্ল্ড ভিডি উইল অলওয়েজ বি ইকুয়াল টু ভিজেড, বাট প্র্যাকটিক্যাল কেসে এই আইজেড আর আরজেডটা থাকে। আরজেডটা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে জেনার ডায়োডটাকে রিভার্স বায়াসে রাখার কারণে আপনার যে রেজিস্ট্যান্সটা আমি এইখানে পাবো, ওই রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে আরজেড হুইচ উইল বি গিভেন টু ইউ, আর আইজেড তো হচ্ছে গিয়ে জেনার ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। তো এখন আমরা বুঝতে পারছি জেনার ডায়োড কি জন্য ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ হয়, আর জেনার ডায়োডের মডেলিংটা। নাও আমরা যদি একটু দেখি, আমরা তিনটা কেস আমরা পাই। একটা কেস হচ্ছে গিয়ে ভিএস আমি ভ্যারি করব বা সোর্স ভোল্টেজ আমি ভ্যারি করব, লোড আমার ফিক্সড। সেকেন্ড কেস হচ্ছে গিয়ে ভিএস ভ্যারি করব আর আর এল বা লোড রেজিস্ট্যান্সটা ফিক্সড। থার্ড কেস হচ্ছে গিয়ে ভিএস এন্ড আর এল বোথ ফিক্সড। আর ফোর্থ কেসটা হচ্ছে গিয়ে ভিএস এন্ড আর এল বোথ ভ্যারি। এখন কাহিনী হচ্ছে গিয়ে এই ফোর্থ কেসটা খুবই কমপ্লিকেটেড, এটা আপনাদের সিএসসির জন্য লাগবে না। সো আমরা ফার্স্টে থার্ড কেসটা দিয়ে স্টার্ট করি। থার্ড কেসটা খুবই ইজি, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে স্টার্ট করতেছি। সো থার্ড কেসের জন্য লেটস টেক অ্যান এক্সাম্পল। এখানে আমি একটা আরএসটা বেসিক্যালি আমার ইনপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন মনে আছে আমরা মিড টার্মে একটা খুবই সুন্দর ম্যাথ করতাম, মেথড অফ অ্যাজিউম স্টেটস। আবার স্যার এটা এখানেও মানে ওই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে এই জায়গায়। এইখানে কোনো ঝামেলাই নাই, কারণ এইখানে তো আপনার মাত্র একটা ডায়োড। সো স্টেট কয়টা হইতে পারে আমার? দুইটা। হয় ডায়োডটা অন নাইলে ডায়োডটা অফ। এখন এই ডায়োডটা অন বা অফ কখন হবে? যখন আমরা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে দেখছি যে এই ডায়োডটার এই যে ভোল্টেজটা, এটাকে ভিজেড ভোল্টেজ বলে অর জেনার ভোল্টেজ বলে অর নি ভোল্টেজ বলে, হোয়াট এভার ইট ইজ, এই ভিজেড ভোল্টেজের চেয়ে বেশি না হইলে ওইটা ই হবে না। এখন আমরা ধরে নেই শুরুতে যে ডায়োড অফ, ডি অফ। সো যদি ডি অফ হয় তাহলে অফ হওয়া মানে কি, দিস ইজ এন ওপেন সার্কিট। তাইলে আমার এই আরএল এর অ্যাক্রসের ভোল্টেজ ভিএল টা অ্যাকচুয়ালি কি? ভিএল ইজ বেসিক্যালি, আমরা যদি ই অ্যাপ্লাই করি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, তাহলে আমার এটা হচ্ছে কি আমার ভিএস, এই হচ্ছে কি আপনার ভিএল।
এখন ওপেন সার্কিট বলেন আর যাই বলেন, আমার ওপেন হোক আর শর্ট হোক, আমার এইটা আর এইটা তো একই না, মানে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আর লোডের অ্যাক্রসের ভোল্টেজ সেম না, কারণ ভিজেড ইজ ইকুয়াল টু ভিডি, কারণ প্যারালাল। তো এখন ভিএল যদি আমার ভিজেড থেকে বড় হয় তাহলে ডায়োড অন হবে, আর ভিএল যদি ভিজেড থেকে ছোট হয় তাহলে ডায়োড অফ হবে। বোঝা গেছে? ভিজেটটা স্যার কোনটা? ভিজেড হচ্ছে কি, ওই যে ডায়োডের এই যে এখানে যে ডায়োড জেনার ডায়োডের যে ভোল্টেজটা ছিল, যে ভোল্টেজটা না হইলে যে এই রিজনটা আসতেছে না, জেনারেটর আইভি ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফ ক্লাস ক্লাসে দেখাইলাম না, ওইখানে এই যে এই পয়েন্টে ভিজেড ইজ বেসিক্যালি নরমাল ডায়োড যেরকম 0.7 এর আগে অপারেট করা স্টার্ট করে না, সিমিলারলি জেনার ডায়োডেরও একটা ভোল্টেজ থাকে from Vn, মানে বেসিক্যালি Vn minus Vp has to be greater than Vz voltage। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, সো এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে লেটস সে আমার হচ্ছে গিয়ে ডায়োড অফই, আমার এই যে এই কন্ডিশনটা আসছে, আমি যে ভিএলটা পাইছি, কারণ কি আমার ভিএসও ফিক্সড আর এলও ফিক্সড, সো আমি তো একটা ফিক্সড ভ্যালু পাবো। এই ফিক্সড ভ্যালুতে যদি অফ আসে তখন আপনার দেখতে হবে এই ডায়োডটা কতটুকু পাওয়ার ডিসিপিয়েট করতেছে। এখন আমরা যদি একটু সার্কিটটার দিকে তাকাইলে আমরা দেখতে পাবো সার্কিটটা থেকে কারেন্ট আসতেছে, কারেন্ট এসে এদিক দিয়ে যায় আর এদিক দিয়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কেসিএল রুল। এখন কেসিএল রুল যদি অ্যাপ্লাই করি, এই কারেন্টটার নাম দিলাম আইআর, এটার নাম দিলাম আইজেড, আর এটার নাম দিলাম আইএল, লোডের কারেন্ট, জেনারেটরের কারেন্ট আর রেজিস্ট্যান্সের কারেন্ট। So IR should always be equal to IZ plus IL। এখন আমার ডায়োড তো অফ, তার মানে কি IZ কি? 0। সো IR তাই পুরাটা IL দিয়ে যাবে। যদি IZ সমান সমান 0 হয় তাহলে আমার ডায়োডের যে পাওয়ার ডিসিপিয়েশনটা P সমান সমান VZ IZ, I তো 0, তার মানে কি পাওয়ারটাও 0, তার মানে যখন আমার জেনারেটরটা অফ তখন আমার ভোল্টেজ রেগুলেশন হচ্ছে না, এন্ড কারণ জেনারেটর কোনো পাওয়ারই ডিসিপিয়েট করতেছে না বা পাওয়ারই অ্যাবজর্ব করতেছে না। এখন আমরা দেখব কন্ডিশন যদি ভিএল আর ভিজে, তখন আমার ডায়োডটা দেখতে এরকম হবে, মানে মানে সার্কিটের স্ট্রাকচারটা দেখতে এরকম হবে যে ভিএস আর এস, এটা হচ্ছে গিয়ে ভিজেড, আর এটা হচ্ছে গিয়ে আর এল। এখন আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারবো ভিজেড মাইনাস ভিএস, কারণ এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা ধরলাম ভিআর, আর এইটা তো প্লাস, এটা মাইনাস, এটা দেখে বোঝা যাচ্ছে, মাইনাস ভিএস প্লাস ভিআর প্লাস ভিজেড ইকুয়ালস টু 0। তাই এখান থেকে আমি ভিআরটা বের করতে পারি, ভিআর সমান সমান হচ্ছে গিয়ে ভিএস মাইনাস ভিজেড, এন্ড ভিআরটা সমান সমান অ্যাকচুয়ালি কি আইআর ইনটু আর এস সমান সমান ভিজেড মাইনাস ভিএস মাইনাস ভিজেড। এখান থেকে আমি আইআর এর ভ্যালুটা বের করে ফেললাম, আইআর সমান সমান হচ্ছে গিয়ে ভিএস মাইনাস ভিজেড ডিভাইডেড বাই আর এস। আইআর বের হয়ে গেল। এখন আমি আইএলটা কিভাবে বের করব? রাইট, আইএলটা কি? আইএলটা হচ্ছে গিয়ে ভিএল বাই আর এল। এখন ভিএলটা কি? ভিএল সমান সমান আমি কি লিখতে পারি? এটা যদি ভিএল হয় আর এটা যদি ভিজেড হয়, ভিএল আর ভিজেড একই জিনিস না? সো আইএল বের হয়ে গেছে, আইআর বের হয়ে গেছে, আমি আইজেড বের করতে পারি, আইআর মাইনাস আইএল, and IZ is this time IZ is going to be a non-zero component, so আমার ডায়োডের পাওয়ার কতটুকু ডিসিপিয়েট হচ্ছে এটা আমি ইজিলি বের করতে পারবো ভিজেড আইজেড দিয়ে। এইখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, এই পিজেডটা পাওয়ার ডিসিপিয়েটেড বাই দ্য ডায়োড has to be less than PZM। ম্যাক্সিমাম কতটুকু পাওয়ার এই ডায়োডটা টলারেট করতে পারে, এর চেয়ে কম হইতে হবে। বোঝা গেছে? কারণ এর চেয়ে বেশি যদি হয় ওই জেনার ডায়োডেরও অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হইতে পারে, কারণ অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ইজ নট, মানে এটা শুধুমাত্র নর্মাল ডায়োডের এক্সক্লুসিভ না, এই ব্রেকডাউনটা থার্মাল হিটের জন্য হয়তো। তো হিটটা কখন আসবে? যখন আপনি এক্সট্রা পাওয়ার নেবেন। জেনার ডায়োডটা হচ্ছে কি নর্মাল ডায়োডের থেকে ডিফারেন্সটা এই জায়গাতেই যে ও টু সাম এক্সটেন্ট কিছু পাওয়ার
ও রিভার্স বায়াস রিজিয়নে ও পাওয়ার ডিসেপিয়েট করতে পারে বা পাওয়ার অ্যাবজর্ব করতে পারে, বাট ওরও একটা মানে মানে লিমিট আছে, ওই লিমিটের বাইরে গেলে ও পারবে না। দ্যাট লিমিট ইজ পিজেড এম। সো পিজেড এম এর ভ্যালুটাও আপনাদেরকে গিভেন দেওয়া থাকবে, বোঝা গেছে? সো দিস ইজ দ্য অ্যানালাইসিস অফ জেনার ডায়োড যখন হচ্ছে কি আপনার ভিএস আর আর এল দুইটাই ফিক্সড। কার কোনো কোশ্চেন? আচ্ছা, নেক্সট আপ হচ্ছে গিয়ে ভিআই ফিক্সড আর আমি ভ্যারি করব আমার আর এলটাকে চেঞ্জ করব, তাহলে আমার সার্কিটটা দেখতে কি হয়? সেম অ্যাজ বিফোর, এটা আর এস ভিএস, বাট এইখানে এট দিস পয়েন্ট এটা আমরা এই দিব। এটার মানে কি বলেন? এই সিম্বলটার মানে কি? রেজিস্ট্যান্স। এক্স্যাক্টলি। এখন আমি রেজিস্ট্যান্সটা ভ্যারি করব। মজার ব্যাপার হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স ভ্যারি করলেই তো হইলো না। আমি এখন আপনাদের মানে মাথায় আসতে পারে যে ঠিক আছে রেজিস্ট্যান্স যদি ভ্যারি করা লাগে, আমি যদি আর এল 0 বসায় দেই তাইলেই তো ভিটিএইচ 0 হয়ে যাচ্ছে, তাই না? বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কতটুকু মানে ইন দিস কেস অবভিয়াসলি জেনার ডায়োডটা ভোল্টেজ রেগুলেট করতে পারবে, বাট একটা সার্টেন লিমিট আছে। সার্টেন লিমিটটা কি? একটা সার্টেন ভ্যালু অফ রেজিস্ট্যান্স, মিনিমাম ভ্যালু অথবা একটা ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে। এখন আপনাদের মাথায় সবার শুরুতেই চিন্তা আসতে পারে আই হাই মিনিমাম ভ্যালু বলছে, সো আই ক্যান obviously put RL equals to 0 and then the whole thing will be shorted and then আমি কাজ করলাম না। এটা এভাবে হয় না। জিনিসটা চিন্তা করতে হবে, যদি আমি RL 0 করে দেই তাহলে আপনারা চিন্তা করে দেখেন তো, এটা যদি 0 হয়ে যায়, আমি জেনার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্সে কি দেখছি? জেনার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক যদি আমি কমপ্লিটলি আঁকতে চাই, এই পাশেরটা তো নরমাল ডায়োডের মতন, এই পাশেরটা এইভাবে। 0তে কি জেনার ডায়োডের কোনো অপারেশন আছে? এনিওয়ান? বেসিক কথা বলেন। যখন আমি 0 ভোল্টেজ দিব, উইচ ইজ বেসিক্যালি এটা আর এই টার্মিনাল শর্টেড, তখন জেনার ডায়োডের কি কোনো অপারেশন আছে? জেনার ডায়োড অফ না, কারণ জেনার ডায়োডটা কি রিভার্স বায়াস মোডে এই ভিজেড পর্যন্ত আর ফরওয়ার্ড বায়াস মোডে 0.7 পর্যন্ত, এই পর্যন্তই তো। এর মাঝখানে তো ও অফ, এর এই পাশে আর ওই পাশে না ওর অপারেটিং রিজিয়ন, তাই না? হ্যালো, জি স্যার। সো যখন আমি RL 0 করে দিব, সো VL সমান সমান 0, তার মানে কি VZ সমান সমান 0। VZ 0 আসা বা VD 0 আসা মানে তো আমার জেনার ডায়োড অপারেট করতেছে না। তো আমার একটা মিনিমাম রেজিস্ট্যান্স লাগবে সো দ্যাট দ্য জেনার ডায়োড টার্নস অন। এখন এই মিনিমাম রেজিস্ট্যান্সটা আমি কিভাবে বের করব? মিনিমাম রেজিস্ট্যান্সটা বের করা খুবই ইজি। ধরেন আমি বলতেছি এইটা, এই জেনার ডায়োডটা টার্ন হওয়ার জন্য কতটুকু ভোল্টেজ লাগে মিনিমাম? VZ না? দ্যাট মিন্স আমার VL হ্যাজ টু বি ইকুয়াল টু VZ, এন্ড VL এর ফর্মুলা কি ছিল? ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী এইটা। সো এইখানে আমি VZ এর ভ্যালু জানি, VS এর ভ্যালু জানি, RS এর ভ্যালু জানি, সো আমি RL বের করতে পারবো না? VZ divided by VS equals to RL, RS plus RL. সো আমি এখান থেকে এই করতে পারি VZ RS plus RL VS RL। সো এখান থেকে সাইড চেঞ্জ করলে RL, এটা মাল্টিপ্লাই করে ওই পাশে নিয়ে গেছি, তাহলে হচ্ছে গিয়ে RL সমান সমান VS মাইনাস VZ, এখানে আছে হচ্ছে গিয়ে আপনার VZ RS। সো RL সমান সমান আপনার আসতেছে at least এইটুক হইতে হবে, এর বেশিও হইতে পারে, but at least it has to be this much. So that's why we call this RL minimum. বোঝা গেছে? এর চেয়ে কম রেজিস্ট্যান্স হলে ডায়োডই টার্ন অন হবে না। সো ভোল্টেজ রেগুলেশন হওয়ার জন্য আগে তো ডায়োড টার্ন অন হওয়া লাগবে, নাইলে জেনারেটর ডায়োড ভোল্টেজ রেগুলেট করবে কিভাবে? সো দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড ইট। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন
সেম প্রিন্সিপাল আবার অ্যাপ্লাই করি আমরা। এখন সেম প্রিন্সিপালে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমি তো মিনিমাম রেজিস্ট্যান্স বের করে ফেলছি যে এইটুক রেজিস্ট্যান্স ছাড়া আমার ডায়োড টার্ন অনই হবে না। আচ্ছা, তার মানে কি এখন আপনাদের যেমন শুরুতে একটা ইনটিউশন কাজ করছিল যে আরএল 0 দিয়ে দিই, এখন ম্যাক্সিমামের জন্য আমি আরএল তো ইনফিনিটি দিয়ে দিতে পারি, বাট আরএল ইনফিনিটি দিলে কি হবে বলেন তো? ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে যাবে। ওপেন সার্কিট হয়ে যাওয়া মানে কি আমার লোডের ভিতর দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ইদার। আমার তো অবভিয়াসলি কি বলতেছি, আমি আরএল ভ্যারি করব, বাট দেয়ার ইজ গোইং টু বি এ লোড। আমি তো লোড ছাড়া সার্কিট ডিজাইন করতে পারবো না। সো ম্যাক্সিমাম লোডের জন্য আমার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আরএল ম্যাক্স যদি হয়, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আমার যদি ভিএল সমান সমান আরএল ইন্টু আইএল হয়, আমার ভিএল তো ভিএল এর মতন ফিক্স, কারণ জেনার ডায়োড টার্ন অন, ভিএল তো ভিজেড এর ফিক্স। তো আরএল যদি বেড়ে যায় আইএল কি হবে? আরএল যদি ম্যাক্সিমাম ভ্যালু তো পৌঁছায় যায়, আইএল কি হবে? মিনিমাম হয়ে যাবে না? হ্যালো, এই জিনিসটা কেউ বুঝছেন? আমার না বুঝলে বলেন, আমি বুঝাই দিচ্ছি। স্যার আরেকবার বলবেন। ধরেন আপনার আমি বললাম 20 সমান সমান এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে? এক্স এর ভ্যালু আমি বাড়াইতেছি 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 বাড়াইতেছি। এক্স এর ভ্যালু আমি 1 থেকে 20 এর মধ্যে ম্যাক্সিমাম কত নিতে পারবো? এক্স এর ভ্যালু যখন 20 তখন ওয়াই এর ভ্যালু বাই ডিফল্ট 1 হয়ে যাচ্ছে না? অথবা এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু বাই ডিফল্ট 20 হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স কি এক্স এর ভ্যালু যখন ম্যাক্সিমাম ওয়াই এর ভ্যালু মিনিমাম, আর এক্স এর ভ্যালু যখন মিনিমাম ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম। একটু বুঝা গেছে? জি স্যার। তো ওইভাবে যদি আমি চিন্তা করি, আমার তো ডায়োডটার তো টার্ন অন, তার মানে কি আমার যদি ডায়োড টার্ন অন থাকে, আমরা একটু এদিকে তাকায় দেখি এই সার্কিটটায়, ডায়োড যদি টার্ন অন থাকে তার মানে এইটা আর এই যে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আর লোডের অ্যাক্রসের ভোল্টেজ সেম হবে। দ্যাট মিন্স ভিজেড ইজ গোইং টু বি মাই ভিএল, তাই না? এখন আমার তো ভিজেড তো জানা, এটা তো আমি জানি, এটা ফিক্স, এটা তো আমার জেনার ডায়োডের ডেটা শিটেই দেওয়া থাকে। তাইলে আমার আরএল ম্যাক্স যখন হবে তখন আইএল কি মিনিমাম হয়ে যাবে। সো আরএল ম্যাক্সিমাম উইল লিড টু আইএল মিনিমাম। এইটুকু বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, এখন আইএল মিনিমাম যদি হয়, আবার একটা জিনিস দেখি, আই আর ইকুয়ালস টু আই জেড প্লাস আইএল। এখন আমার ধরলাম এইটাও ফিক্স, মানে আমার সোর্স থেকে যে এইটা আসতেছে, কারেন্ট আসতেছে। এখন যদি আইএল যদি মিনিমাম হয়ে যায়, তাইলে কি আইজেড হ্যাজ টু বি ম্যাক্সিমাম, তাই না? মানে বেসিক্যালি আচ্ছা আই আইআরটা তো ফিক্স আর এর থাকবে, কাছাকাছি কারণ কি হবে। আমি আমার হচ্ছে গিয়া সোর্স তো আমি চেঞ্জ করি নাই, ফিক্স তো হচ্ছে গিয়া কি বলে সোর্স। সো আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্ট আসতেছে ওটা তো একই আছে ধরে নিচ্ছি আমি, কারণ ভোল্টেজ রেগুলেট করতেছি আমরা কিন্তু স্টিল ভোল্টেজ রেগুলেট করতেছি। ভোল্টেজ রেগুলেশন হওয়া মানে কি, ভোল্টেজটাও লিমিটে থাকবে, একটা কারেন্ট একটা লিমিটে থাকবে। সো এই লিমিটের কথা যদি আমরা চিন্তা করি, তার মানে আমার আইআরটা ফিক্সড। এখন আমি আইএল পাচ্ছি মিনিমাম, তাইলে আমার আইজেড হ্যাজ টু বি ম্যাক্সিমাম। মানে বেসিক্যালি আপনারা এইটা চিন্তা করেন, এই দিক দিয়ে আপনি ধরেন আসতেছেন 20টা গাড়ি নিয়ে, হ্যাঁ, এই রাস্তায় অনেক জাম, বেসিক্যালি আরএল এর ভ্যালু অনেক বড়, এইখান দিয়ে মাত্র 4টা গাড়ি যাইতে পারছে, তখন কি এই জায়গা দিয়ে 16টা গাড়ি যাওয়া লাগবে? নর্মালি কি ছিল, এই জায়গা দিয়ে 10টা, এই জায়গা দিয়ে 10টা যাই। বোঝা গেছে? সো ওই রকম হিসাবে চিন্তা করলে আইজেড হ্যাজ টু বি ম্যাক্সিমাম ইন অর্ডার টু কম্পেনসেট ফর আইএল মিনিমাম। সো আইজেড ম্যাক্স যদি হয়, আমরা এইটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমাদের কাছে পিজেড এম এর ভ্যালু দেওয়া থাকবে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন। এখন ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন যখনই হোক, ভিজেড তো ফিক্স, তার মানে কি এখান থেকে ভিজেড দিয়ে ভাগ দিলে আমি আইজেড ম্যাক্স পেয়ে যাব। আইজেড ম্যাক্স যদি আমি পেয়ে যাই, আইজেড ম্যাক্স থেকে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে আইজেড ম্যাক্স থেকে আমি আইএল মিনিমাম পেয়ে যাব। আইএল মিনিমাম যদি আমি পেয়ে যাই, দ্যাট মিন্স আরএল ম্যাক্সিমাম আমি পেয়ে যাব ভিএল ডিভাইডেড বাই আইএল মিনিমাম। ওইটাকে আমি যদি আরো ভাইয়া চুরা লিখি, তাইলে আমার আসে ভিএলটা তো অ্যাকচুয়ালি আমার ভিজেড, আর নিচে ডিভাইড করবো হচ্ছে গিয়া আইএল মিনিমাম হচ্ছে গিয়া আইআর মাইনাস আইজেড ম্যাক্স
এটাকেও যদি আমি আরো ভেঙে লিখি তাহলে ভিজেড আই আর মাইনাস পিজেড এম ডিভাইডেড বাই ভিজেড, এই হচ্ছে কি আপনার আর এল ম্যাক্সিমাম। তার মানে কি আমার যদি এই আর এল ম্যাক্স আর আর এল মিনিমামের রেঞ্জে থাকে তাহলেই আমার জেনার ডায়োডটা ভোল্টেজ রেগুলেট করতে পারবে। আমি যদি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিতে চাই, ধরেন আপনার ভিএস 10 ভোল্ট, আর এস 5 ওহম, জেনার ডায়োডের ভোল্টেজ হচ্ছে কি 5 ভোল্ট। তো আপনি এই জিনিসগুলি ক্যালকুলেট করলে তখন আপনার ধরেন রেজিস্ট্যান্সের ভ্যালু আসলো 6 থেকে 12। তার মানে হচ্ছে গিয়া যদি 6 আর 12-র মধ্যে আপনার রেজিস্ট্যান্স থাকে তাইলে আপনি যাই রেজিস্ট্যান্স দেন না কেন জেনার ডায়োড উইল কন্ট্রোল ইট সো ইন সাচ এ ওয়ে লোডে যেন আউটপুটের ভোল্টেজের ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালুতে আটকায় থাকে, এন্ড এটা ফ্ল্যাকচুয়েশনটা খুবই কম হয়। যেই ফ্ল্যাকচুয়েশনটা হয় ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে গিয়ে ফ্ল্যাকচুয়েশনটাকে আমরা বলি পার্সেন্টেজ রেগুলেশন, বা কত পার্সেন্ট আমি কন্ট্রোল করতে পারছি। অবভিয়াসলি 100% কন্ট্রোল করা সম্ভব না, দ্যাটস নট আইডিয়ালি পসিবল, বাট টু সাম পার্সেন্ট তো কন্ট্রোল করা পসিবল। ওই পার্সেন্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কি বলে লোড রেগুলেশন। সো এটা হচ্ছে গিয়ে নো লোড আর ফুল লোড, এটা দিয়ে করতে পারেন, এটার ফর্মুলাটা লাস্টে দেওয়া আছে। সো এইটা গেল 2 নাম্বারটা। ফাইনাল যেটা আছে, ফাইনালটা হচ্ছে গিয়ে আমি এখন এটা হচ্ছে কি আমার সোর্স, এই সোর্সটা আমি চেঞ্জ করব, এটা আমার আরএস, এটা আমার ডায়োড, এই আরএল এবার আমার ফিক্সড, আরএল আমার ফিক্সড। যদি তাই হয় আমার এইটার একটা মিনিমাম ভ্যালু লাগবে না টু টার্ন দিস অন? কারণ কি আমরা কি পড়ে আসছি, ভিএল হ্যাজ টু বি ইকুয়াল টু ভিজেড ডায়োড অন হওয়ার জন্য। যদি এটাই হয় আমরা ভিএল সমান সমান কি পড়ছি, আর এল আর এস প্লাস আর এল ইন্টু ভিএস। সো ভিএল সমান সমান কি আমার ভিজেড আর এল আর এস প্লাস আর এল। এখন আমার মিনিমাম ভিএস টা লাগবে, এর চেয়ে কম হইলে আমার ডায়োডই চালু হবে না। সো ভিএস মিনিমামের ফর্মুলাটা কি আসে, আচ্ছা এটা ভিএস আর ভিআই ভিএস একই জিনিস, তাহলে আসতেছে হচ্ছে কি ভিজেড আর এস আর এল ডিভাইডেড বাই আর এল। এইটা হচ্ছে কি আপনার মিনিমাম ই। এই পার্টিকুলার আর এস এন্ড এই পার্টিকুলার আর এল এর জন্য এই জেনারেটরটা যদি টার্ন অন হইতে হয় আপনার মিনিমাম এইটুক ভোল্টেজ লাগবে টু টার্ন দিস জেনারেটর অন। বোঝা গেছে? এটা মিনিমাম, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ইজিলি বের হয়ে গেছে, মানে ভোল্টেজ ডিভাইডার রুল আর আমি আমার কন্ডিশন দিয়ে বের করে ফেলছি। আপনারা তো কেউ কিছু বলতেছেন না, বুঝতেছেন না? বুঝলে আমার বলেন, আমি আবার রিপিট করে দিচ্ছি। হ্যালো, জি স্যার বুঝতেছি। শিওর? বাকিরাও কিছু বলেন, আপনারা যদি না বুঝেন ইটস কমপ্লিটলি ফাইন যে স্যার বুঝি নাই, আমি তাহলে আবার বুঝাই দিচ্ছি। এইখানে আমরা কি করছি, আচ্ছা এখানে আমরা কোন রুলটা অ্যাপ্লাই করছি বলেন তো? একটা নোন রুল অ্যাপ্লাই করছি আমরা এই জায়গায়। ভিডিএল ভোল্টেজ ডিভাইডার রুল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখান থেকে তো আমি ভিএস মিনিমাম পেয়ে গেলাম। এখন সিমিলারলি আমার আগেরটার মতন একটা ম্যাক্সিমাম ভোল্টেজ থাকা উচিত, যেই ম্যাক্সিমাম ভোল্টেজের বিয়ন্ডে চলে গেলে আমার ডায়োডটার ভোল্টেজ রেগুলেট করতে পারবে না, ও তখন মানে অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে চলে যাবে, তাই না? এরকম একটা থাকা তো উচিত, নাইলে তো ইট ডাজন্ট মেক সেন্স। আমি একটা ছোট্ট ডায়োডের উপরে 130 ভোল্ট 240 ভোল্ট 450 ভোল্ট এরকম দিয়ে দিলাম, তাহলে তো হইলো না, তাই না? মানে থিওরিটিক্যালি ইট শুড বি এবল টু কন্ডাক্ট, বাট প্র্যাকটিক্যাল লাইফ তো আর থিওরি দিয়ে চলে না। প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয় অবভিয়াসলি ইউ আর গোইং টু হ্যাভ এ ম্যাক্সিমাম সিলিং টু। সো ম্যাক্সিমাম সিলিং হইলে ভিআই অর ভিএস ম্যাক্স। আচ্ছা ভিএস যদি ম্যাক্স হয় চিন্তা করে দেখেন তো, এইখানে এই কারেন্ট গুলি এই ভিএস ম্যাক্স হওয়া মানে কি, ইটস গোইং টু লিড টু আইআর ম্যাক্স। আর আইআর যদি ম্যাক্স হয়ে যায় তার মানে কি আইএল আইজেড দুইটাই বেশি বেশি আসবে। এখন আইএল এর নাইলে কোনো সিলিং নাই, বাট আইজেড এর তো একটা সিলিং আছে। কি সিলিং বলেন তো?
বা লিমিট আছে, আই জেড হ্যাজ টু বি এইটা, কারণ পি জেড এম এর বেশি যেতে পারবে না। সো আমি আই জেড এম বের করে ফেললাম এইখান থেকে। যদি আই জেড এম বের হয়ে যায়, আর আই এল এর জন্য আমি কি পাচ্ছি, বিজেড বাই আর এল, আর এল তো ফিক্সড আমার। তাইলে আমরা যদি এখন কি বলে আই আর ম্যাক্স এর ফর্মুলা দেখি, আই আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আই জেড ম্যাক্স প্লাস আই এল। ঠিক আছে, এটাই। এখন আমাদের যখন ডায়োডটা অবভিয়াসলি আমরা যেভাবে অপারেট করি না কেন, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে কি আমার ডায়োড যেন টার্ন অন অবস্থায় থাকে। ঠিক আছে, এটা ভিজেড, এটা হচ্ছে কি আমার আর এল, এটা আর এস, অর উই ক্যান কল ইট ভি আর। আমি যদি এখন কেভিএল কেসিএল অ্যাপ্লাই করি, তাইলে আমার জিনিসটা আসে, এটা হচ্ছে কি ভিএস ম্যাক্সিমাম মোডে যেহেতু আছি, তাহলে মাইনাস ভিএস ম্যাক্স প্লাস ভি আর ম্যাক্স প্লাস ভিজেড ম্যাক্স ইকুয়ালস, ভিজেড ম্যাক্স আর মিন নাই, ভিজেড তো ফিক্সডই, তো ইকুয়ালস টু জিরো। তাহলে আমার এখান থেকে আমি আই ক্যান সে দ্যাট ভিএস ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি আর ম্যাক্স প্লাস ভিজেড। এখন ভি আর সমান সমান কি পরে আসছি আমরা, আই আর ম্যাক্স, আর এস তো আর এস এর জায়গাতেই ফিক্স, আর ভিজেড তো ভিজেডই, এটা তো গিভেন ভ্যালুই। এখন আই আর ম্যাক্স এর জন্য আমরা কি কি পাইছি, এই যে এখান থেকে আই আর ম্যাক্স এর ভ্যালুটা এই জায়গায় প্লাগ ইন করবেন, তাইলে আপনারা ভিএস ম্যাক্স পেয়ে যাবেন। সো আপনারা তো সবই বুঝছেন, সবই করছেন, তাইলে আমার এই ছোট্ট ম্যাটটা করে দেন তো, 5 মিনিট লাগবে। আচ্ছা, এটা একটু ভুল করছি। এটা ধরেন ভিএস, এখন আপনাকে আমি বলে দিলাম ভিজেড সমান সমান 5 ভোল্ট, আই জেড অর পি জেড এম সমান সমান হচ্ছে গিয়ে 20 ওয়াট। ফাইন্ড আউট দ্য ভিএস ম্যাক্স এন্ড ভিএস মিনিমাম, মানে ইনপুট মিনিমাম আর ম্যাক্সিমাম ভোল্টেজ গুলি বের করেন, করেন তো। স্যার এখানে কি আমার ওই যে মানে অ্যাজিউম করতে হবে যে মানে কোনটা ভ্যারিয়েবল আছে কোনটা ফিক্স? ও, এই যে এটা, এটা ভ্যারিয়েবল, সাইনই দেওয়া থাকবে। 10টা 16 বাজে, তো 10টা 22 পর্যন্ত টাইম দিলাম আপনাদেরকে, করেন।
আচ্ছা, আপনাদের ল্যাব শেষ না 251 এর? জি স্যার। আপনাদের ল্যাব টেস্ট কবে নিবে কি বলছে? বলে নাই স্যার এখনো। স্যার বলছে যে হয় প্রজেক্ট হইতে পারে না হলে ল্যাব টেস্ট হইতে পারে, বাট কিছুই জানাই নাই। গেট রেডি, দুইটাই হইতে পারে। মানে প্রজেক্ট বলতে আপনাদেরকে সফটওয়্যার ওই যে এলটি স্পাইসে কিছু একটা করে দিতে হবে, এরকম হবে। আর যদি সফটওয়্যার টেস্ট হয় তাহলে তো হইলই। স্যার কিছু একটা করতে দিলে স্যার এলটি স্পাইসে ওইটা কি স্যার আইডিয়া জেনারেট কি আমাদের নিজেদের করতে হবে? না 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 না, আমরা বলে দিব কি বানাইতে হবে। ক্যালকুলেটর বানাইতে পারবেন এলটি স্পাইসে? হ্যাঁ কি মানে বলেন কেন? অ্যাডার আর সাবট্রাক্টর পড়াইছি না? হ্যাঁ মানে এটা বানানো ছিল তো। যোগ করা যাবে। জি স্যার, যোগ বিয়োগ করা। ওইটাই, ওটু কি। আর গুণ করা মানে কি? অনেকগুলি অ্যাডার সাবট্রাক্টর কপি পেস্ট করে দিবেন, বারবার অ্যাড হইতে থাকবে। আউটপুটে যেটা আসবে ওটা আবার অ্যাড হইতে থাকবে, আবার অ্যাড হইতে থাকবে, আবার অ্যাড হইতে থাকবে। এই কয়বার অ্যাড করবো এটা আউটপুটে ফিডব্যাকে চলে আসবে এরকম। হ্যাঁ, এরকম এটা কি হয়। স্যার আমাদের ল্যাব মানে টেস্টে আসবে এরকম? না, আমাদের ফ্যাকাল্টিদেরকে আইডিয়া জেনারেট করতে দিচ্ছে। আমার হঠাৎ করে মাথার মধ্যে আসলো ক্যালকুলেটর। আর একটু সোজা কিছু চিন্তা করেন না স্যার। জি স্যার একটু সোজা। আমি বলতেছি এটা ভাইয়া পুরা হয়তোবা ওই যে মনে আছে কম্পারেটর সার্কিট স্মোক ডিটেক্টর মেটেক্টর দিয়ে যে পড়াইছিলাম, হ্যাঁ স্যার ওই ধরনের কোন একটা অ্যাপ্লিকেশন বেস দিতে পারে। এটাই তাই না? কম্পারেটর দিলে খুব মজা না? ওয়াসিকুরদের এবার ডিফেন্স নাকি? না স্যার, ডিফেন্স এবার কেন হবে? মাত্র ও তো শুরু। না না, আপনাদের তো এবার শুরু। হ্যাঁ সরি, ওই গতকালকে আরিফ শাকিল ভাই মেইল দিছে তো থিসিস ডিফেন্সের কি জানি নিয়ে। আমাদের স্যার P1 এর কবে স্যার সাবমিশনের ডেটটা? জানাই দিবে P1 এর। আমাদের কালকে মেইল আসছে হচ্ছে গিয়ে ইসের, মানে এবার যাদের P3 বা ডিফেন্স ওদের মানে প্যানেল কবে কি করবে। আমার মনে হয় ডিফেন্স হচ্ছে গিয়া অফলাইনে মেইন ক্যাম্পাসেই হবে হয়তো, বা সেমিস্টার এন্ডিং এর পরে। তো আরিফ শাকিল ভাই মেইল দিয়া বলছে যে আসবেন আপনারা দেখতে। আমি বলি ওই জায়গায় গেলে তো আমার নিজের মূর্খ ছাড়া আর কিছু লাগবে না, কারণ আমি তো সিএসি পারি না। কি বলেন স্যার আপনি? আসলেই পারি না রে ভাই, আমি যেটা পারি না ওটা পারি না। আমি দুই হাত তুলে স্বীকার করে আমি পারি না। আমি কখনো মেশিন লার্নিং এর মোও দেখিনি, ইচ্ছা হয় নাই কখনো দেখার। বাট হ্যাঁ, আমার অ্যালগরিদমস নিয়ে ইন্টারেস্ট আছে। দেখি এইবারের পিএইচডি ইটা শেষ হয়ে গেলে তারপরে ধরবো অ্যালগরিদম শিখতে। আচ্ছা হ্যাঁ, করছেন ম্যাথটা শিখছে? ভিএস মিনিমামটা হচ্ছে 20 ভোল্ট। হ্যাঁ ঠিক আছে। ম্যাক্সিমামটা কিভাবে করবে এটা বুঝতেছেন না স্যার? আচ্ছা, ভিএস মিনিমামটা আগে দেখি আমরা। ফর্মুলা কি? ভিজেড ইনটু আরএল প্লাস আরএস। তা আরএল আর আরএস দিচ্ছে হচ্ছে 4K আর এখানে 1K, রাইট? সো 24 খুব সুন্দর মতন চলে আসছে। এখন ভিএস ম্যাক্সটা কিভাবে বের করবো? আচ্ছা দেখি, আমি কি বলছি, পাওয়ার পিজেডএম কত? 20 ওয়াট, রাইট? তাহলে আই আসতেছে আমার 4। জি স্যার, i4 মিলিয়ন। আচ্ছা দাঁড়ান একটু, আমি একটু বইয়ে চেক করে নিই এটা কি ওয়াট রেঞ্জে থাকে না কিলো ওয়াট রেঞ্জে থাকে। বইলেই দিস কিলো ওয়াট না, সরি মিলি ওয়াট রেঞ্জে থাকার। প্রাইমারি স্টোরেজ স্টাডি ট্রিপলি। মাই গড স্যার, আপনি এভাবে সব রেখে দিছেন। বয়স আর তারা কোন এডিশন জানি, 7, 11, 11। এভাবে রাইখা দিয়েও তো শেষ রক্ষা হয় না স্যার, পারি তো না। মিলি ওয়াট রেঞ্জে থাকবে, সরি।
সেটা যদি মিলিওয়াট রেঞ্জে থাকে দেন সমস্যা নাই, তাহলে 5 ভোল্ট 20 মিলিওয়াট ইটস গোইং টু বি 4 আইজেড ম্যাক্সিমাম হবে হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যদি এইটাই হয়, এখন আইজেড ম্যাক্সিমাম পেয়ে গেছি 4 মিলি অ্যাম্পিয়ার। ভিএল কত আসে আমার? ভিএল আসে 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 কে, সো 5 মিলি অ্যাম্পিয়ার। সো আমার আইআর ম্যাক্স কত আসবে? 9 মিলি অ্যাম্পিয়ার, কারণ এইটা আর এইটা অ্যাড হবে। এই দুইটা বোঝা গেছে? স্যার আইসেটটা বুঝিনি। আইজেডটা হচ্ছে কি, ওই যে আমি কি বলছি, পিজেড এম যদি আমার 20 মিলিওয়াট হয় আর আমার ভিজেড যদি হয় 5, তাহলে আইজেড ম্যাক্সিমাম তো 20 ডিভাইডেড বাই 5। ভিআই ফর্মুলা থেকে আর কি আমি আইটা বের করে নিলাম। হ্যাঁ, যে পি ইজ ইকুয়াল টু ভিআই এখান থেকে। এখন আইআর ম্যাক্স পেয়ে গেছি, তো আমার আইআর ম্যাক্স আইএল আর আইজেড এর এডিশন। হ্যাঁ দুইটা এডিশন, কারণ এটা আমার যদি এদিক দিয়ে আইআর মানে কি রেজিস্ট্যান্স দিয়ে যেটা আসতেছে, এটা হচ্ছে গিয়ে আইএল আর এটা হচ্ছে গিয়ে আইজেড। তো আমরা বেসিক কেসিএল থেকে এটা বলতে পারতেছি যে এই দুইটা অ্যাড করলে আইআর পাওয়া যাবে। তো আমার আইআর ম্যাক্স হচ্ছে গিয়ে 9 মিলি অ্যাম্পিয়ার, আমার এটা হচ্ছে গিয়ে 3K, আর এই পাশে আমার 5 ভোল্ট। সো এটাতে আসে 3 নং 27, রাইট? 27 হ্যাঁ। সো ইউ সি, খুবই সুন্দর মতন 32 ভোল্ট আর 20 ভোল্ট আমার এর মাঝখানে ভ্যারি করলেই এটা মানে ভোল্টেজ রেগুলেটেড হবে। বোঝা গেছে? এগুলি খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, আমি অ্যাসাইনমেন্টে দিব। ফাইনালে আমি ট্রাই করবো জেনারেটরটা করার। স্যার আমাদের কি মানে এরকম সিম্পল সার্কিটসই থাকবে নাকি আরো কমপ্লিকেটেড থাকবে ফাইনালে? হ্যাঁ স্যার, ফাইনালে সবচেয়ে বেশি পেঁচাবো হচ্ছে গিয়ে মসফেট, বিজেটি আর রেকটিফায়ার থেকে। তো আচ্ছা, জেনারেটর বেশি কিছু পেঁচানোর নাই, যা যাওয়ার আমি অলরেডি দিয়ে দিছি। তারপরে ওই শীটটা দেখে যতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়। এখন কমপ্লিটলি নিউ একটা জিনিসে আসি। এখন হচ্ছে গিয়া আর মনে করেন 25 মিনিট আছে, এই 25 মিনিটে আমি চাই আপনারা মসফেটের আইডিয়াটা খুবই ক্লিয়ারলি বুঝেন মসফেট জিনিসটা কি। আচ্ছা, সো ফার আমরা যা যা করছি সবই ছিল হচ্ছে গিয়া লিনিয়ার, মানে আমার বাইরে থেকে কন্ট্রোল করার কিছু ছিল না। বাট ইলেকট্রনিক সার্কিটের ওয়ান অফ দ্য মোস্ট কি কম্পোনেন্ট কি? এটা কি? সুইচ, রাইট? নট নিনটেন্ডো সুইচ, ইটস সুইচ। সো সুইচের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার টার্মিনাল কয়টা? এটা একটা প্লাস টার্মিনাল, এটা একটা মাইনাস টার্মিনাল। আমি যদি সুইচ ক্লোজ না করি তাহলে প্লাস মাইনাস টার্মিনালে কিছু হবে না। বাট টেকনিক্যালি আমার মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, সুইচের টার্মিনাল 3টা না, এখান থেকে একটা ফোর্স দেওয়া লাগে না? দিস ইজ এ মেকানিক্যাল সুইচ, সো আপনার একটা ফোর্স দিয়ে এই সুইচটাকে ক্লোজ করতে হয়, তাই না? সো আমার টার্মিনাল 3টা, যতক্ষণ না পর্যন্ত আমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছি ততক্ষণ পর্যন্ত তো সুইচ ক্লোজ হচ্ছে না। সুইচ ক্লোজ না হলে আমার কারেন্ট ফ্লো করতেছে না। সো সুইচ ইজ এ 3 টার্মিনাল ডিভাইস। একটু বোঝা গেছে? Yes sir. নাও এই যে আমরা যে সুইচটার ছবিটা আমি আঁকছি, দিস ইজ এ মেকানিক্যাল সুইচ। এখন আমার ওই যে ওয়ানস এন্ড জিরোস বাইনারি ক্যালকুলেশন করার সময় আমার প্রচুর সুইচিং করা লাগে। ইজ ইট ফিজিক্যালি পসিবল টু সুইচ সামথিং অ্যাট দ্যাট লেভেল? ফিজিক্যালি তো পসিবল না। একটা মানে আমি একটা পার্টিকুলার সুইচ অন করবো আর একটা পার্টিকুলার সুইচ অফ করব একটা প্রসেসরের ভিতরে, আমি একটা মানুষ বাইরে থেকে ফোর্স দিয়ে বা মেশিন ডিজাইন করলেও এটা কিন্তু সম্ভব না। সো এই ধরনের সুইচ আমরা ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করি না। দিস ইজ এ মেকানিক্যাল সুইচ। সো what we use is something called an electrical switch. ইলেকট্রিক্যাল সুইচ গুলি কাজ করে এইভাবেই। এই ধরেন এইখানে একটা খোলা আছে, you give something input here, এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। দিস ইজ
ইলেকট্রিক্যাল সুইচ। এখন মজার ব্যাপার হচ্ছে কি এই সুইচটা কি 3 টার্মিনাল ডিভাইস না একটা? ইলেকট্রিক্যাল সুইচটাও তো, সুইচ ইটসেলফ ইজ এ 3 টার্মিনাল ডিভাইস, সো ইলেকট্রিক্যাল সুইচটাও 3 টার্মিনাল ডিভাইস হবে। ইনপুটে আমরা কি দিচ্ছি এটার উপর ডিপেন্ড করতেছে। কোন সুইচ আছে ইনপুট, আচ্ছা কারেন্টে আমরা কি কি দিতে পারি ইনপুটে, মানে সরি ইলেকট্রিক্যাল সুইচে ইনপুটে আমরা কি কি ইউজ করতে পারি অ্যাজ ইনপুটস? ফোর্স তো অবভিয়াসলি ইউজ করতে পারবো না, লিনিয়ার মোশন, সার্কুলার মোশন, বিকজ দোজ আর মেকানিক্যাল থিংস। ইলেকট্রিক্যাল আমি কি কি ইউজ করতে পারি? স্যার ভোল্টেজ। ভোল্টেজ একটা। রেজিস্ট্যান্স ইউজ করা যায়? রেজিস্ট্যান্স ইউজ করা যাবে না। ভোল্টেজ ইউজ করা যাবে আর কারেন্ট ইউজ করা যাবে। কারণ কি? ইটস অ্যান ইলেকট্রিক্যাল সিস্টেম। রেজিস্ট্যান্স ইজ জাস্ট এ ফিজিক্যাল থিং। ওর অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্টটা ডিফারেন্ট হয়। সো দ্যাটস ওয়াই রেজিস্ট্যান্সের এত ভ্যালু আছে, যে ইট ক্যান কন্ট্রোল ভোল্টেজ, ইট ক্যান কন্ট্রোল কারেন্ট। বাট আমার তো এখন এমন একটা জিনিস দরকার যেটা আমি ইনপুট হিসাবে দিতে পারবো। রেজিস্ট্যান্স তো কখনো কোনো কিছুতে ইনপুট হিসাবে দেওয়া যায় না। সো ইলেকট্রিক্যাল সুইচের ইনপুট হিসাবে বা সুইচের কন্ট্রোলিং মেকানিজম হিসাবে অ্যাজ কন্ট্রোলার্স, এটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন, কন্ট্রোলার উই ক্যান ইউজ টু থিংস। ওয়ান ইজ ভোল্টেজ, another one is current. এখন এই ভোল্টেজের উপর ডিপেন্ড, ভোল্টেজকে আমি ইনপুট হিসেবে ইউজ করতেছি না কারেন্টকে আমি ইনপুট হিসেবে ইউজ করতেছি, এটার উপর বেস করে সুইচ দুই ধরনের হয়। ভোল্টেজ যদি আমি ইনপুট হিসেবে ইউজ করি দেন উই ক্যান বিল্ড মসফেট, আর কারেন্ট যদি আমি ইউজ করি তাহলে উই ক্যান বিল্ড বিজেটি। বোঝা গেছে? এখন বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, ইলেকট্রিক্যাল ইসে সুইচ দেওয়ার পরে এই জিনিসটা ফর সাম রিজন এই জায়গায় চলে আসে, এন্ড দেন ইট স্টার্টস কন্ডাক্টিং, এদিকে কারেন্ট কন্ডাক্ট করে। আবার যদি আমি ভোল্টেজ আর কারেন্টটা সরাই নেই দেন এই সুইচটা সরে আসে, এন্ড দেন ইট কাটস অফ, এন্ড আমরা একটা সার্টেন মানে ভ্যালু পাই। তো এখান থেকে আমরা কি দেখতেছি, আনলাইক আ ফিজিক্যাল অর মেকানিক্যাল সুইচ, মেকানিক্যাল সুইচে কি করা লাগতেছিল, আমার ফোর্স এই দিক দিয়ে অ্যাপ্লাই করে ধরে একটা স্প্রিং লোডেড সিল, ফোর্স অ্যাপ্লাই করে রাখা লাগতেছিল। যতক্ষণ ফোর্স ছিল ততক্ষণ কারেন্ট কন্ডাক্ট করছে, ফোর্স সরায় ফেলছি, ও সরে গেছে। এইখানেও সেম, যতক্ষণ আমি এই জায়গায় ভোল্টেজ দিতে থাকবো ততক্ষণ ও কন্ডাক্ট করবে, যতক্ষণ এই জায়গায় ভোল্টেজ দিয়ে, যতক্ষণ এই জায়গায় কারেন্ট দিব ততক্ষণ কন্ডাক্ট করবে। যেই ভোল্টেজ বা কারেন্ট আমি অফ করে দিব সাথে সাথে কন্ডাকশন অফ হয়ে যাবে। এখন আপনাদেরকে আমরা পড়াবো হচ্ছে কি শুরুতে মসফেট, যদিও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা শুরুতে পড়াই। MOSFET cross section. এটাতে যাওয়ার আগে আমি যে জিনিসটা বলতে চাই, কেন আমরা মসফেট ইউজ করি, ঠিক আছে? কেন আমরা বিজেটি দিয়ে বানাই না সবকিছু? বিজেটি দিয়ে সবকিছু বানাই না কারণ বিজেটিতে দেয়ার ইজ এ সার্টেন, আমি কি বললাম, এখানে একটা বিজেটিতে ইনপুটে একটা কারেন্ট যায়, এক্সট্রা কারেন্ট যায়। এই কারেন্টটা কিন্তু আমার সার্কিটের ভিতরে কোনো কাজ নাই, এই কারেন্টটা জাস্ট যাইতেছে, বিকজ এই কারেন্টটা না গেলে কারেন্ট মেইন কারেন্ট যেটা কন্ডাক্ট হইতো না। এবং আপনি যখন বিজেটি ম্যাথ করবেন, যদি ইনপুট কারেন্ট হয় লেটস সে 0.1 মিলি অ্যাম্পিয়ার, মেইন কারেন্টটা হচ্ছে গিয়া 100 মিলি অ্যাম্পিয়ার। সব বুঝতেই পারতেছেন যে এই ইনপুট কারেন্টটার কোনো সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন নাই আমার লোড ড্রাইভ করার ক্ষেত্রে, বাট স্টিল এই কারেন্টটা ফ্লো হইতেছে। এই কারেন্টটা ফ্লো হওয়ার জন্য আমার কি লস হয় না? কি লস হয়? পাওয়ার লস হয়, কারণ P is equal to VI and P is equal to I square R। দুইটাই ক্ষেত্রে কি আমার I plays a very significant role, whereas MOSFET এ এই লসটা নাই। MOSFET works with electric field। MOSFET এর ফুল নাম হচ্ছে গিয়ে এটা সিলেক্ট হচ্ছে না কেন মাঝে মধ্যে, যে আবার এটার ভীতি করছে।
উফ আল্লাহ, আচ্ছা এখানে লিখি মেটাল অক্সাইড field effect transistor. That's why we call it MOS. এস কোথায় গেল স্যার? এস হারাই গেছে, শুনতে অনেক মজা লাগে, তাই এটা আমারও ফার্স্ট কোশ্চেন এটাই ছিল। সো মসফেট। এখন অক্সাইড বা যে কোনো ধরনের অক্সাইড যখন আপনারা দেখবেন, ইটস এন ইনসুলেটর, ঠিক আছে? অক্সাইডের ভিতর দিয়ে ইউজুয়ালি কখনো কারেন্ট যেতে পারে না। দ্যাটস ওয়াই এখানে যে জিনিসটা হয়, এই যে দেখেন এটা হচ্ছে কি মসফেটের একটা ক্রস সেকশনাল স্ট্রাকচার। এই যে লেয়ারটা দেখতেছেন, এই যে আবার ফেলাই দেন স্যার এটা। না, এটা ওয়ান নোটের সমস্যা। আচ্ছা, এই যে লেয়ারটা যেটা আমি লাল মার্ক করে রাখছি, দিস ইজ হোয়াট উই কল, কি বলে, দিস ইজ হোয়াট উই কল দ্য মেটাল অক্সাইড অর অক্সাইড লেয়ার, ঠিক আছে? এটার উপরে যে গেট, এই লেয়ারটা থাকে মেটালের, এটা থাকে অক্সাইডের, এই পাশে একটা থাকে এন প্লাস, এই পাশে একটা থাকে এন প্লাস, এটা পি টাইপের থাকে। এখন আপনারা এন প্লাস পি এগুলি কি? এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ সেমিকন্ডাক্টর। আমি পড়াইছিলাম ক্লাসের শুরুতে ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেগুলোর ভিতরে এন টাইপ বা পি টাইপের ডোপিং করা হয়েছে, ঠিক আছে? এখন যে জিনিসটা হয়, এন আর পি টাইপ থেকে কি, আমি ধরেন এটা সোর্স, এটা ড্রেইন বা এটার আপনি ইসেও ফালাইতে পারেন। কারেন্টের ফ্লোটা অ্যাকচুয়ালি হওয়ার কথা এই, দাঁড়ান, একটা হইছে। হ্যাঁ, সো আমরা যদি এদিকে তাকাইলে আমরা যে জিনিসটা দেখতে পারবো, এই যে এখানে যদি আমি পাওয়ার দেই, কারেন্টটা এই দিক দিয়ে এসে এখান দিয়ে এদিক দিয়ে ফ্লো হয়ে এদিক দিয়ে চলে যাওয়ার কথা। আমি যদি ভালো মতো আঁকি তাহলে জিনিসটা, কারেন্টের পার্টটা এইটা হওয়ার কথা। কিন্তু আপনারা আপনারা তো মিড টার্ম দিয়ে ফেলাইছেন, আপনারা একটু কষ্ট করে বলেন তো এটা কি আদৌ পসিবল কিনা কারেন্ট এদিকে যাওয়া? না স্যার। কেন পসিবল না? মাঝখানে ইনসুলেটর টাইপের কিছু থাকে। না, ইনসুলেটর তো উপরে, ইনসুলেটর ভিতরে ঢুকে নাই। জাস্ট চিন্তা করে দেখেন, এদিক দিয়ে আসতেছে এন টাইপ পি টাইপ এন টাইপ চলে যাওয়ার কথা। এটা জাস্ট উপরের দাঁড়ায় আসছে, ওর মাঝখানে কোনো কাজ নাই। ওই কেকের উপরে লেয়ার, এটা জাস্ট লেয়ার, কেক লেয়ারের মতন চিন্তা করেন। না, এখানে পি টাইপ ম্যাটেরিয়াল আছে, যে কালার করা। তো পি টাইপ বেসিক্যালি আপনাদেরকে যদি আমি আরো ভালো মতন বুঝাই, জিনিসটা এরকম, ঠিক আছে? এইটুক পর্যন্ত ধরেন আপনি ভরে রাখছেন একটা টাইপ দিয়ে, এইটুক পর্যন্ত আরেকটা টাইপ দিয়ে ভরে রাখা, এটা পি টাইপ, এইগুলি এন টাইপ। এখন আমি এইখানে একটা কারেন্ট দিলাম, এখান দিয়ে কারেন্ট বের হয়ে যাবে। সো থিওরিটিক্যালি কারেন্ট কি, পি আর এন টাইপ তো কারেন্ট কন্ডাক্ট করতে পারে, ওরা তো ইনসুলেটর না। জাস্ট এইভাবে চলে যাওয়ার কথা না। এটার তো এই জায়গায়, এরপরে আমরা এই জায়গার উপরে একটা ইনসুলেটর লেয়ার দেই, তার উপরে এই দেই। বাট এই ইনসুলেটর লেয়ারের সাথে তো এই মানে দিস অ্যাক্টস লাইক, ওই যে আমি একটু আগে যে সার্কিটটা আঁকলাম, এটা হচ্ছে আপনার প্লাস সাইড, এটা হচ্ছে মাইনাস সাইড, এটা হচ্ছে গিয়ে থার্ড টার্মিনাল, এই টার্মিনালটা থার্ড টার্মিনাল। এটা কোনো কাজ নাই। বাট কেন এটা রোল প্লে করবে আপনাদের কি মনে হয়? মানে আমি কেন সোর্স থেকে কারেন্ট দিলে ড্রেন দিয়ে কারেন্ট বের হয়ে চলে যাবে না?
What is the reason for that? Any idea? হাই রে পোলাপান রে। আচ্ছা আমরা এইদিকে তাকাই, এই পার্টটুক দেখেন আর এই পার্টটুক দেখেন। এইটা কি এন টাইপ, এটা পি টাইপ না? আবার এটা পি টাইপ, এটা এন টাইপ না? এটা সোর্স, এটা ড্রেন। কারেন্ট কখনো যাওয়া সম্ভব? দুইটা আমি যদি ডায়োডের হিসাবে চিন্তা করি, দুইটা অপোজিং ডায়োড না? কারেন্ট কি বডি দিয়ে বের হয়ে যাবে না এখানে? না, বডি গ্রাউন্ড করা, বডি আর বডির মাঝখানে একটা লেয়ার আছে, বডি দিয়ে আসবে না কারেন্ট। ড্রেনও গ্রাউন্ড করা আর বডি দিয়ে আসবে না, কারণ বডির যে লেয়ারটা ওটাও ইনসুলেটেড লেয়ার। এই যে এই লেয়ারটা, এই যে খেয়াল করেন না আপনারা, এটা এটা রং তামসার লেয়ার না, এটা ইনসুলেটেড লেয়ার। এই পাথ দিয়ে কেন কারেন্ট যাইতে পারবে না বুঝতে পারছেন? কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, কি আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, ডায়োড আর জাংশন এক জিনিস না। ডায়োডটা এইটা, যেটার ভিতরে আসলে পি টাইপ আর এন টাইপ থাকে, বা ডায়োডের ভিতরে পি আর এন টাইপটা যে জায়গায় আসে, এই রিজিয়নটা, দিস ইজ আ জাংশন। বাট ডায়োডটা হচ্ছে কি জাংশনের দুই পাশের পি টাইপ এন টাইপ কমপ্লিটলি মিলায় ডায়োড, ঠিক আছে? এইখানেও দেখেন দুইটা জাংশন ফর্ম হবে, একটা জাংশন ফর্ম হবে এই জায়গাতে, আরেকটা জাংশন ফর্ম হবে এই জায়গাতে। এই জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াস হয়, এটা ফরওয়ার্ড বায়াস হলে এটা রিভার্স বায়াস, এটা রিভার্স বায়াস হলে এটা ফরওয়ার্ড বায়াস, দুইটা একই সাথে ফরওয়ার্ড বায়াস হওয়া সম্ভব না, ফিজিক্যালি পসিবল না। আপনারা ছবি দিয়ে দেখেন। দ্যাটস ওয়াই এটা দিয়ে কখনো কারেন্ট যাবে না। বোঝা গেছে? জি স্যার। ওকে, নাও লেটস এখন আমরা দেখি তাইলে কারেন্ট কেমনে যাবে। ধরেন আমি এই জায়গায় প্লাস ই দিছি, এই জায়গায় মাইনাস। গেটে এতক্ষণ কোনো ভোল্টেজ ছিল না, ধরেন আমি এখন গেটে প্লাস প্লাস ভোল্টেজ দিচ্ছি, মানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে? এন্ড পজিটিভ ভোল্টেজ যদি দেওয়া হয়, এইটা তো মেটাল অবভিয়াসলি, কারণ আমি এই জায়গায় ভোল্টেজ দিচ্ছি, বাট এটার তলায় যে এটা আছে এটা তো ইনসুলেটর, রাইট? ইনসুলেটর কি আমার এই ভোল্টেজের কারণে এখানে কোনো কারেন্ট ফ্লো হইতে দিবে? না স্যার, দিবে না। বাট মজার ব্যাপার হচ্ছে গিয়া, একটু কালারফুল করে দেখি আমি ওক। সো এই ইনসুলেটর এখানে আমরা, এটা তো বডি কি গ্রাউন্ড না? বডি তো বলছিলাম গ্রাউন্ড। সো আমরা যদি ফিজিক্স 112 এর কনসেপ্টে ফেরত যাই, ইলেকট্রিক ফিল্ড কোন দিক থেকে কোন দিকে যায়? ভোল্টেজ যদি এটা পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় বা গ্রাউন্ড হয়, তাহলে এখান থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড যায়। সো ইন দিস কেস এটা কি আমার এখান থেকে এখানে ইলেকট্রিক ফিল্ড গুলো এইভাবে কাজ করবে না, উপর থেকে নিচের দিকে? বোঝা গেছে? উপর থেকে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড গুলি যে কাজ করবে, এ জাস্ট একটু লাইন বরাবর। কারণ কি ভোল্টেজ তো আমি একটু বরাবর দিচ্ছি, মানে সরি একটু লাইন বরাবর। বোঝা গেছে? ইলেকট্রিক ফিল্ড যে কাজ করবে, কি কার্সর দেখা যাচ্ছে না। কার্সর এখন নাই তো, এই যে এই যে লাইনগুলি দেখতেছেন না? হ্যালো? জি স্যার, ওই যে গেট থেকে বডির দিকে যে লাইনগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেট থেকে বডির দিকে লাইনগুলো কারেন্ট না গেলেও, আপনি এক জায়গায় একটা অনেক বেশি পজিটিভ চার্জ রাখছেন, আর স্যার রিপ্লাই কোশ্চেন করবো,
ফ্যাকাল্টিরা বলছে যে থিওরিটিক্যাল কোশ্চেন দিতে, আমি থিওরি দেখবেন কেমন প্যাচাই, এই জন্য আমি বারবার পড়াইতেছি এই জিনিস আগে করবো। এখন যদি আমরা আপনার সাথে তো কিছু করি নাই স্যার, এমন করতেছেন কেন? এই যে আপনারা যে ক্লাসের আপনারা যে মিম গুলি শেয়ার দেন না, ফ্যাকাল্টি বলতেছে ক্যান ইউ গাইজ হিয়ার মি, মনটাই চায় সবগুলির ধইরা মানে থাক কিছু না বলি। যাই হোক, এদিকে দেখেন, সো ইলেকট্রিক ফিল্ড লাইন গুলি যে উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। এখন আমি আবার ফিজিক্স 112 এর একটা বেসিক জিজ্ঞাসা করি। এইটা ধরেন আপনার ইলেকট্রিকের ফিল্ড লাইন, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। এখন যদি এই জায়গায় কোনো পজিটিভ চার্জ থাকে, তাহলে এই পজিটিভ চার্জটা কোন দিকে যাবে, ডানে না বামে? ডানে। এক্স্যাক্টলি, পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড যেদিকে ওদিকে মুভ করে, আর নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার অপোজিট দিকে মুভ করে। এখন মজার ব্যাপার হচ্ছে গিয়া, আপনার মেকানিজমটা একটু চিন্তা করেন, চিন্তা করলে অনেক মজা পাবেন। পি টাইপ যে ম্যাটেরিয়াল আছে, পি টাইপ ম্যাটেরিয়াল মানে কি? ওর ভিতরে প্রচুর পরিমাণে হোলস আছে বা পজিটিভ চার্জেস আছে, রাইট? আবার নেগেটিভ চার্জেসও আছে, বাট পজিটিভ চার্জেস বেশি, নেগেটিভ চার্জেস বা ক্যারিয়ার পজিটিভ ক্যারিয়ার বেশি, নেগেটিভ ক্যারিয়ার কম। দ্যাটস ওয়াই ওরা পি টাইপ, ঠিক আছে? বাট আমি যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, এইটা যদি আমার পি টাইপের পি টাইপটা হয়, এই জায়গায় ধরেন অনেকগুলি হোল আছে, এই জায়গায় অনেকগুলি ইলেকট্রনও আছে। যখনই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব এই লাইন বরাবর, তখন এই হোলগুলি নিচে নামবে, 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 আর ইলেকট্রনগুলি সব উপরের দিকে যে হবে, বুঝতে পারছেন? উপরের দিকে যে অ্যাকুমুলেট হবে। সো মাই ফাইনাল আউটপুট ইজ, উপরে সব ইলেকট্রন, একটু খালি এই জায়গায় সব হোল, এর চেয়ে নিচে নামতে পারতেছে না, কারণ বডি তো ইনসুলেটর দিয়ে আটকানো। সো বুঝতে পারছেন কি হয়েছে? ইলেকট্রনগুলি উপরে চলে গেছে আর হোলগুলি নিচে চলে আসছে, বিকজ আই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন আপনারা চিন্তা করে দেখেন, এইটা ছিল এন টাইপ, এটাও ছিল এন টাইপ, এই মাঝখানেটা ছিল পি টাইপ। বাট এই যে আমি একটা একটু মার্কার দিয়ে মার্ক করি, তাইলে বুঝতে সুবিধা হবে। ঠিক ইলেকট্রিক, এটা তো আমার গেট, ইনসুলেটর, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড গুলি অ্যাপ্লাই হইতেছে। ঠিক এই জায়গাটায় একটু এরিয়া জুড়ে কি হইতেছে বলেন তো? এটা পি টাইপ থেকে দিস হ্যাজ কনভার্টেড টু এন টাইপ। মানে আমি একটা ম্যাটেরিয়ালকে জাস্ট ইলেকট্রিক ফিল্ড ইউজ করে পি টাইপ থেকে এন টাইপ বানাই দিছি ফর মোমেন্টারিলি পারপাসেস। যখনই আমি এন টাইপ বানাই দিছি, এখন এ এন আর এ এন তো একই জিনিস, এ এন আর এ এন একই জিনিস। নাও কারেন্ট ক্যান ফ্লো, সোর্স ড্রেইন, এখন কারেন্ট ফ্লো করতে পারবে। যেই আমি এই জায়গায় ভোল্টেজ, গেটে ভোল্টেজ দেওয়া অফ করে দিব, ইলেকট্রিক ফিল্ড গুলি ক্যান্সেল আউট হয়ে যাবে, এই চার্জের ডিস্ট্রিবিউশনটা আবার এখানে ফেরত চলে যাবে। ফেরত চলে গেলে এটা পি টাইপ হয়ে যাবে, আবার ব্লক হয়ে যাবে। দিস ইজ দ্য মেকানিজম অফ মসফেট, যে ইলেকট্রিক ফিল্ড দিয়ে আমি একটা ম্যাটেরিয়ালকে ইনভার্স করাচ্ছি। এটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন বা ইনভার্সন লেয়ার, স্ট্রং ইনভার্সন, উইক ইনভার্সন, এগুলো ফিজিক্সের জিনিসপত্র। বাট কোর কনসেপ্ট হচ্ছে কি, আমি পি টাইপকে এন টাইপে কনভার্ট করে দিচ্ছি, এন্ড দেন যেহেতু এন টাইপ হয়ে গেছে, এন এন এন, সো এরা তো কন্ডাক্ট করবে, এরা তো শর্ট সার্কিট, সো তখন কন্ডাক্ট হবে। আর যখনই আমি ইলেকট্রিক ফিল্ডটা সরায় ফেলবো, ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে যাবে, ও আর কারেন্ট কন্ডাক্ট করতে দিবে না। দিস ইজ ওয়াই উই কল ইট মেটাল অক্সাইড, কারণ এই যে এখানে অক্সাইড লেয়ার আছে আর উপরে মেটাল থাকে। মেটালের মধ্যে মেটাল থাকা লাগে, এই যে এইগুলি নীলগুলিও মেটাল, কারণ মেটাল ছাড়া আপনি কিভাবে মানে কারেন্ট মানে ভোল্টেজ গুলি অ্যাপ্লাই করবেন কিভাবে? দ্যাটস ওয়াই ইটস কল্ড মেটাল অক্সাইড। বাট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্টটা বলা হয় এই কারণে যে ইলেকট্রিক ফিল্ডের ইফেক্টের কারণে পি টাইপ ম্যাটেরিয়াল এন টাইপ হয়ে যাচ্ছে, এন্ড এইভাবে আমরা কন্ডাক্ট করতেছি। এখন দিস ওয়ান ইজ কল্ড, যেহেতু এটা এন টাইপ দিয়ে কন্ডাক্ট করছে, দিস ইজ কল্ড অ্যান এন টাইপ মসফেট।
এন টাইপ মসফেট উইল কন্ডাক্ট যখন গেটের ভোল্টেজ পজিটিভ, গেট ভোল্টেজ ইজ পজিটিভ অর এটা। তাইলে আপনারা একটু বুদ্ধি করে বলেন তো পি টাইপ মসফেট কখন কন্ডাক্ট করবে? যখন গেট নেগেটিভ থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এটারে আমি আরেকটু করে দেখাই। এটা পি প্লাস, এটা পি মাইনাস, এটা এন, ঠিক আছে? ইউজুয়ালি তো এটা কন্ডাক্ট করার কথা না, ধরেন আমি গেটের ভোল্টেজ দিচ্ছি, বাট ইনস্টেড অফ পজিটিভ ভোল্টেজ আমি নেগেটিভ ভোল্টেজ দিলাম। এখন এটা গ্রাউন্ডেড, এটা নেগেটিভ। এখন বলেন তো এখন ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে। এক্স্যাক্টলি, ফিল্ড উইল গো লাইক দিস। এখন ফিল্ড যদি এভাবে যায়, আমার ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক্স কি? ফিল্ডের উল্টা দিকে চলে আসা। সো ইলেকট্রনগুলি এই জায়গায় চলে আসবে, হোলগুলি এই জায়গায় চলে আসবে। না হোলগুলি চলে আসলে একটু ক্লিয়ার হয়ে যাবে কি আপনার পি টাইপ, দেন পি 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 উইল কন্ডাক্ট। বোঝা গেছে? মসফেটের কোর আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো নেক্সট দিন আমি আপনাদেরকে মসফেটের কারেন্টের ইকুয়েশন বা কতটুকু কারেন্ট যায় এই জিনিসগুলি দেখাবো, আর হচ্ছে গিয়া মসফেট দিয়ে কিভাবে গেট বানানো লাগে ওইটা দেখাবো। গেট বানানো তো অলরেডি শিখা গেছেন মনে হয় আপনারা। কারো কোনো কোশ্চেন মসফেটের? ল্যাবে দেখানো হয়েছিল গেট বানানো। না, মসফেটের মেকানিজম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে do you understand how metal oxide and how the field effect works? And now this is why we call it a transistor. কারণ এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত আমি ইনপুটে একটা পজিটিভ ভোল্টেজ দিব এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত কন্ডাক্ট করবে। যেই আমি সরায় ফেলবো তখন আরো কন্ডাক্ট করবে না। সো ইট হ্যাজ ট্রান্সফর্মড ইনটু অ্যান ইলেকট্রিক্যাল সুইচ, যেটা আমরা ভোল্টেজ কন্ট্রোল। সো মসফেটকে কেউ ভোল্টেজ কন্ট্রোল সুইচও বলে, ঠিক আছে? তো কেন কন্ডাক্ট করবে, কি 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 হবে? আর ওকে, আরেকটা জিনিস, এই যে আমরা যে ম্যাটেরিয়ালটাকে কনভার্ট করলাম না, এই কনভার্ট করার পরে যে লেয়ারটা ক্রিয়েট হইতেছে এটাকে আরেকটা টার্মিনোলজি বলা হয়, ইটস কল্ড চ্যানেল। যদি এইটা এই যে যেমন এইখানে এন ক্রিয়েট হয়েছিল, দ্যাটস ওয়াই এটাকে এন টাইপ বা এন চ্যানেল মসফেট বলা হয়। এইখানে পি ক্রিয়েট হয়েছিল, দ্যাটস ওয়াই এটাকে পি টাইপ বা পি চ্যানেল মসফেট বলা হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন মসফেটের মেকানিজমটা নিয়ে? দিস ইজ দ্য কোর মেকানিজম অফ মসফেট। না স্যার, আমি জানি না আপনাদের কি। আমি যখন জিনিসটা ফার্স্টে ফিগার আউট করছি যে বেসিক্যালি আমরা জাস্ট একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে একটা ম্যাটেরিয়ালকে ট্রান্সফর্ম করে ফেলতেছি, এন্ড দ্যাটস হাউ দিস থিংস আর ওয়ার্কিং। এটা আমার কাছে অনেক, মসফেটের টেকনোলজিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টেকনোলজিস এভার। কারণ এটা ভাই ইনসেইন কাইন্ড অফ, ইটস লাইক ওই যে কিং মাইডাস ছিল না, হাত দিয়ে টাচ করতো আর সব গোল্ড হয়ে যেত, মানে দ্যাটস ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশন। এটা আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে করতেছি, আমার কাছে অনেক অ্যামেজিং লাগে। এই কারণে মসফেটের থেকে কোশ্চেন করলে ধরে নিবেন এটা আমি করছি। যাই হোক, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি রোল কল করে আপনাদেরকে ছেড়ে দিব। স্যার কিছু জিনিস স্যার মানে টপিক রিলেটেড না স্যার। স্যার আমার ওই যে মিড এর মার্কস স্যার আপডেট হয় না এই শীটে।